তো তোমরা যারাই যে পরীক্ষা দিচ্ছ না কেন, প্রত্যেকের জন্য কিন্তু বিগত বছরের প্রশ্নের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। কেন গুরুত্ব রয়েছে? কারণ তুমি বিগত বছরের প্রশ্নগুলো যখন ঘাটবে তখন তুমি বুঝতে পারবে যে কোন প্যাটার্নের কোশ্চেনগুলো এই সমস্ত পরীক্ষাগুলোতে করা হয়। তাহলে আমি এখন বিগত বছরের কোশ্চেনের যে সিরিজটা আমি শুরু করেছিলাম, এখন আমি আলোচনা করবো কি ওয়েস্ট বেঙ্গল যে নার্সিং এর উপরে যে এএনএম আর জিএনএম এর এক্সামটা হয়, 2023 সালে যে এক্সামটা হয়েছিল তার ম্যাথের সলিউশনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তাহলে শুরু করা যায়। তাহলে দেখো, 76 নম্বর প্রশ্নে কি বলা আছে, অ্যাকচুয়ালি এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া থাকে। ম্যাথমেটিক্সের পোর্শনটা কত থেকে শুরু হয়? 76 থেকে শুরু হয়। 76 থেকে সামথিং 85 অব্দি হয়তো হবে। 76 থেকে 85 অব্দি। তাহলে চলো আমরা সলিউশনগুলো দেখে নিই। দেখো 76 থেকে কি বলা আছে, রমেশবাবু একটি ঘড়ি 300 টাকায় বিক্রি করেন, এতে তার কত পার্সেন্ট ক্ষতি হয়? 25% ক্ষতি হয়। যদি তিনি 16% লাভ করতে চাইতেন, তাহলে তাকে ঘড়িটি ওই বিক্রয় মূল্যের থেকে আরো কত বেশি টাকায় বিক্রি করতে হতো। মানে তিনি 300 টাকায় বিক্রি করেছেন, তার 25% লস হয়েছে। এবার তাকে আরো কত বেশি টাকা সে বিক্রি করলে তার কত পার্সেন্ট লাভ হবে? 16% লাভ হবে। এবার দেখো এই কোশ্চেন গুলো তো যেহেতু আমরা কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে আমরা নর্মালি এগুলো যেগুলো লাভ ক্ষতির যে চ্যাপ্টার গুলো যে ক্লাস 10-এ সেখান থেকে ডিটেলস তোমাদের করতে হবে, বা ডব্লিউপিএসআই এর বা কেপিএসআই যে মেন্স হয় সেখানে এই ডিটেলস এই সব কোশ্চেন আসে। এবার কম্পিটিটিভ পরীক্ষা যেগুলো যেখানে এমসিকিউ রয়েছে, সেখানে তোমাদের এই ক্ষেত্রে তুমি যে নিয়ম অ্যাপ্লাই করো, তোমাকে কতটা কম সময়ে তুমি এই সলিউশন গুলো করে আসবে, এটাই ইম্পর্টেন্ট। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে কোথায়, আমরা ম্যাক্সিমামই কোনো না কোনো ফর্মুলাকে মনে রাখার চেষ্টা করি অঙ্ক করার জন্য। মানে পার্টিকুলার যেটা বেসিক ফর্মুলা সেটা বাদেও, যে এই অঙ্কের জন্য এই ফর্মুলা, এই অঙ্কের জন্য এই ফর্মুলা, তাহলে তোমরা এটা করবে না। তোমরা সবসময় বেসিকটাকে বুঝে সেটার থেকে সমাধান করার চেষ্টা করবে। তাহলে এখানে কি বলেছে, দেখো দেখো, 300 টাকা সেলিং প্রাইস, কস্ট প্রাইস এখানে। এবার আমি এখান থেকে কি ধরে, ধরো 100 টাকা তার ক্রয় মূল্য। যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, সে 300 টাকায় বিক্রি করলে 25% ক্ষতি। আমি 25% ক্ষতিতে ধরে নিই, 25% ক্ষতি, অর্থাৎ সে 75 টাকায় বিক্রি করবে। 75 টাকায় বিক্রি করবে, আমি সাইডে রাখছি একটু। আমি আমার মতো করে ধরে নিচ্ছি, আমার মতো করে কস্ট ক্রয় মূল্য বা কস্ট প্রাইস কত ধরলাম, 100 ধরলাম। আর তাহলে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য সেক্ষেত্রে 25% লস হলে তাহলে কত হবে? 75 হবে। তাহলে কি বলছে, যদি 16% লাভ করতে চায় তাহলে কত বেশি টাকা বিক্রি করতে হবে। তাহলে 16% লাভ করতে চায় মানে কি, সে 16% লাভ করবে। তাহলে 16% লাভ, এখানে লস করেছে, লাভ মানে কি, 116 টাকা বিক্রি করবে। এবার তাহলে আমরা এইটা বিক্রয় মূল্য পেয়েছি, যখন লস করছি এটা বিক্রয় মূল্য যখন লাভ করেছি, তাহলে তাকে কত টাকা বেশি আমরা এক্ষেত্রে লাভ করব? কত হচ্ছে 116, 75 বাদ দেয় 41 টাকা। এবার কথা আছে কোথায়, আমরা তো 75 টাকা সেক্ষেত্রে ধরেছিলাম যে আমাদের বিক্রয় মূল্য, কিন্তু এখানে প্রশ্নে 300 টাকা দেওয়া ছিল, তাহলে এই দুটো নিশ্চয়ই সিমিলার হবে। তা না হলে আমাদের অঙ্কটা কিন্তু সঠিক হলো না। তাহলে যদি সঠিক হতে হয় তাহলে আমার যেটা ধরা বা যেটা প্রশ্নে দেওয়া আছে সেটা কিন্তু সমান হবে। তাহলে 75 অনুপাত কত হচ্ছে, 75 রেশিও কত হচ্ছে, 300-এর সঙ্গে সমান। তাহলে 1 রেশিও মানে কত, 300/75। 41 রেশিও মানে কত, 530। 60 থেকে 5×15 = 75, 4×15 = 60। তাহলে গুণ করলে কোথায়, 4 4 4 4 16, 164। তাহলে দেখে আর কত, 164 টাকা বেশি সে বিক্রি করবে। দেখো আমরা কি করলাম, আমি আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সবসময় মনে রাখবে যে এই টাইপের অঙ্ক যখন থাকবে, লাভ ক্ষতির এই টাইপের অঙ্ক যখন থাকবে, শুধু লাভ ক্ষতির ক্ষেত্রে নয়,
যখনই তোমার এই মানে লাভ ক্ষতির বাইরেও যদি কোনো টাইপের কোশ্চেন এরকম থাকে যে এত% বৃদ্ধি এত% হ্রাস, সেক্ষেত্রে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো। তাহলে আমরা সবসময় লাভ ক্ষতির ক্ষেত্রে 100-কে আমরা ক্রয় মূল্য ধরে এগুলোর চেষ্টা করবো। তারপরে কি করব, কোশ্চেন যেটা আছে সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে আমি বাকি মানগুলো বের করবো। তাহলে বুঝতে পারলে আশা করবো। তাহলে এই ক্ষেত্রে আমরা সেটাই করেছি। 100 টাকা আমরা ধরে নিয়েছি ক্রয় মূল্য, 25% লসে এত টাকা হচ্ছে, আবার সে 16% লাভ করতে গেলে এত টাকা হচ্ছে। প্রশ্নেই তো বলেছে যে কত টাকা বেশি বিক্রি করবে, তাহলে আমার হিসেবে কত পেয়েছি, 41 টাকা বেশি বিক্রি করছে। কিন্তু প্রশ্নে কি বলা আছে, আমরা যেটা 75 ধরেছিলাম সেটা 300 হবে, তাহলে আমার 41 যদি বেড়েছিল সেটা কত হবে সেটাই বের করলে অ্যাকচুয়াল মান পেয়ে যাবো। তাহলে এ দেখো হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে বুঝে গেলে কি করে করবো। দেখো এটাই হচ্ছে মানে কোনো ফর্মুলাকে মনে না রেখে তুমি বেসিক যেটা তোমার নলেজ রয়েছে সেটাকে কাজে লাগিয়ে তুমি এইটা কিন্তু পড়ে আসতে পারবে। এটা ক্ষেত্রে দেখো তুমি বলতে পারো যে না এটা কি পার্সেন্টেজের অঙ্ক নাকি এটা কি লাভ ক্ষতির অঙ্ক। দেখো অঙ্ক কিন্তু এমন অঙ্ক তুমি পাবে যেখানে জটিল সূত্র রয়েছে, পার্সেন্টেজ রয়েছে, অনুপাত রয়েছে, একসঙ্গে মিক্সিং করা রয়েছে। বা তুমি বীজগণিতের সঙ্গে পাটিগণিত মিক্সিং করে অঙ্ক তুমি দেখতে পারবে। ওইভাবে পার্টিকুলারলি তুমি কখনোই বলতে পারবে না এই অঙ্কটা এই চ্যাপ্টার থেকে এসছে। হ্যাঁ তুমি বলতে পারো যে এটা লাভ ক্ষতির অঙ্ক, কিন্তু আমি তো বলতে পারি পার্সেন্টেজের অঙ্ক, যেহেতু 16% লাভ বলছে, 25% লাভ বলছে, আমি তো পার্সেন্টেজের অঙ্ক বলতে পারি। কিন্তু ব্যাপারটা সেটা নয়, তোমাকে যেভাবে কোশ্চেনটা আসুক তোমার বেসিক নলেজকে কাজে লাগিয়ে তোমাকে অঙ্কটা করে আসতে হবে। তাহলে চলো পরবর্তী অঙ্ক দেখা যাক। 4 সেমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট দুটি ঘনককে পাশাপাশি রেখে একটি আয়তঘনক তৈরি করা হলো। ওই সংযুক্ত আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য খুব স্বাভাবিক, তাহলে আমরা এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে ছবি এঁকে দিলে আমাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। তাহলে কি বলছে, 4 সেমি বাহু বিশিষ্ট দুটো ঘনক, আগে তুমি একটু ছবি এঁকে নাও। তাহলে তুমি হবে। তাহলে দেখো, তাই ঘনক, ঘনক বলতে তোমরা লুডুর ছক্কা যেটা দেখেছো, অর্থাৎ তার প্রতিটি সাইড কি হবে, বর্গক্ষেত্র হবে। নির্দিষ্ট মান বিশিষ্ট, তুমি যে কোনো মান তুমি সেটাকে ধরতে পারো। তাহলে প্রতিটাই কি, ঘনক। তাহলে সেরকম দুটো লুডুর ছক্কা আমি কি করব, পাশাপাশি বসিয়ে দেবো। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, 4 সেন্টিমিটার ছিল, 4 সেন্টিমিটার ছিল। এবার তাহলে দেখো সব করে 4 সেন্টিমিটার, যেটাই ধরবে। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, যেটা আয়ত, এটা অ্যাকচুয়ালি লুডুর ছক্কাটা হচ্ছে ঘনক। আয়ত ঘনক বলতে কোনটা, দেখো ঘনকটাও আয়ত ঘনক। আয়ত ঘনকটা কোনটা, যার আয়ত ঘনক বলতে আয়তকার মানে তল বিশিষ্ট হবে। বুঝতে পারলে, আয়তকার তল বিশিষ্ট হবে। তাহলে আর ঘনকের ক্ষেত্রে কি বর্গাকার তল হয়। তাহলে আয়ত ঘনকের ক্ষেত্রে এটা হলো 4 সেমি, আমরা কি পেয়েছি তাহলে আয়ত ঘনকের ক্ষেত্রে। এবার আমাদের কি চেয়েছে, কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। কর্ণ বলতে দেখো কতগুলো কর্ণ আছে, এই কর্নার থেকে এই নিচের এই কর্নার, এখানে একটা কর্নার টানি, তাহলে একটা দুটো তিনটে 4টে কর্নার থেকে 4টে কর্নার যাবে এখানে। এই যে উপরে 4টে থেকে নিচে 4টের সঙ্গে যাবে কর্নার গুলি। তুমি তোমার সাধারণভাবে তোমার একটা ঘর কল্পনা করো, ঘরটাকে একটা ঘনক বা সেটা অনেক ক্ষেত্রে আয়ত ঘনকই ম্যাক্সিমাম হয়, কারণ লম্বা দৈর্ঘ্য দৈর্ঘ্য বসতে কিন্তু সিমিলার থাকে না। তাহলে সেক্ষেত্রে তোমার ঘরের একটা কর্নার থেকে আরেকটা কর্নার নিচের দিকে কর্নাকড়ি যেটা আছে সেটা হচ্ছে কর্ণ। দুটো শীর্ষবিন্দুকে যুক্ত করবে, যে কোনো ঘনকের দুটো শীর্ষবিন্দুকে যুক্ত করবে, সেই শীর্ষবিন্দুর যে সংযুক্ত রেখাটা সেটা কিন্তু কখনোই কোনো তলের উপর আসবে না। যদি তলের উপর আসে সেটা কিন্তু কর্ণ হবে না। তাহলে তুমি ভালো করে কল্পনা করে দেখো, তাহলে তুমি দেয়াল বরাবর যে দুটো
শীর্ষবিন্দু আছে, সেই দুটো শীর্ষবিন্দু নিলে হবে না, এমন দুটো শীর্ষবিন্দুকে যুক্ত করতে হবে যে দুটো শীর্ষবিন্দু যুক্ত করলে কি হবে, তাদের মধ্যে যে দূরত্বটা সেটা কিন্তু কোনো তলের উপর আসবে না। সেটা তুমি তোমার নিজের সামনে কোনো একটা ঘর থেকে তুমি কল্পনা করতে পারো। তাহলে যে কটা আসবে সেরকম নর্মালি কটা আসে, একটা দুটো তিনটে চারটে, চারটে আসে টোটাল, বুঝতে পারলে? তাহলে চারটে, এক্ষেত্রে আমাদের কি, আমি চারটে যেহেতু আয়তঘনক বলেছে তাহলে চারটেই সমান হবে, যেহেতু এলোমেলো নয় নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট, তাই চারটেই সমান হবে। তাই দেখো এবার তাহলে আমি মনে করলাম এই কর্নার থেকে এই কর্নার, তাহলে যদি এই কর্নার থেকে এই কর্নার দৈর্ঘ্য বের করতে হয়, এক্ষেত্রে সবসময় আমাকে কি পিথাগোরাসের উপপাদ্যটা কাজে লাগাতে হবে। পিথাগোরাস উপপাদ্য কাজে লাগাতে গেলে তাহলে এই একটা বাহু পেলাম, পিথাগোরাসের উপপাদ্য করতে গেলে এই একটা বাহু পেলাম আমি, কর্নার একটা বাহু পেলাম, আর আরেকটা বাহু এই তলের উপর দিয়ে আসবে না, এই তলের উপর দিয়ে আসবে। তো এই তল আর এই তল এর কি পরস্পর লম্ব না? যে কোনো ঘনক যে কোনো ঘরের দেওয়ালের দুটো পাশাপাশি তল পরস্পর লম্ব না? তাহলে এই তলের উপর যে কোনো রেখা, এই পরবর্তী যে কোনো পার্শ্ব রেখা, এই যে রেখাটা, এই যে বাহুটা, এই যে এখানে যে আয়তক্ষেত্র আছে ভূমি, এক্ষেত্রে যে আয়তক্ষেত্রটা আছে সেটার যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যের এর সঙ্গে কি লম্ব হবে, তাহলে এটা 90 ডিগ্রি। যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে এটা অতিভুজ হবে, এটা ভূমি বা লম্ব যে কোনো একটা কিছু হতে পারে অল্টারনেট করে। তাহলে এটা কত, 8 সেন্টিমিটার হচ্ছে। তাহলে এইটা কত, যদি প্রতিটা বাহু 4 হয় তাহলে সেক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত, এক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত আসে, ফোর স্কোয়ার অর্থাৎ 4√2। তাহলে 4√2 পেলাম, তাহলে এটা 4√2, এটা কত, 4×4=8। তাহলে এটা কি করে বের করবে, √4√2 স্কোয়ার 8 স্কোয়ার, এত সেন্টিমিটার। কেন এটা হচ্ছে, কেন এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, তাহলে এটা কি অতিভুজ, তাহলে কি হবে, অতিভুজ স্কোয়ার মানে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে অতিভুজ মানে কি √ওভার হবে এটা, তাহলে পেয়ে গেলাম। তাহলে এখানে 16 2 এখানে 64 হচ্ছে কত, 96। তাহলে 96 হলে 8×16 অর্থাৎ এখানে 4 বাইরে আসবে, ভিতরে 6 থেকে দেবে, এত সেন্টিমিটার। তাহলে অ্যান্সার কত আসছে, কত হচ্ছে সঠিক অ্যান্সার, বি দা, বি দা হচ্ছে 4/6 হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে বুঝতে পারলে আশা করবো। পরবর্তী প্রশ্নে কি বলা আছে, যে একটি পাম্প ঘন্টায় 2100 লিটার জল ভর্তি করতে পারে, তাহলে 7 মিটার দৈর্ঘ্য এবং 5 মিটার প্রস্থ বিশিষ্ট জলাধারে 30 ডেসিমিটার উচ্চতায় জল ভরার জন্য পাম্পটি কতক্ষণ চালাতে হবে। তাহলে কি বলেছে, পাম্পটিতে পাম্পটি ঘন্টায় 2100 লিটার জল ভর্তি করতে পারে। দেখো আমি আগে একটা ট্যাঙ্ক এখানে আঁকি, মনে রাখবে নল ও চৌবাচ্চার ক্ষেত্রে যেটা নলের ক্যাপাসিটি হয়, দেখো এফিসিয়েন্সি কি হয় নলের, ক্যাপাসিটি আপন টাইম, অর্থাৎ সে প্রতি নির্দিষ্ট সময়ে সে কতটা জল ভরতে পারছে কোনো চৌবাচ্চার মধ্যে, সে যত কম সময় যত বেশি জল ভরতে পারবে তার তত এফিসিয়েন্সি বেশি। এটাই হচ্ছে নল চৌবাচ্চার মেন জায়গা, যে কি সে কতটা সময় কতটা জল ভরতে পারছে। যদি সে কম সময় বেশি জল ভরতে পারে তাহলে কি তার ক্যাপাসিটি বেশি, না এফিসিয়েন্সি বেশি তার। তাহলে বুঝতে পারলে,
তাহলে এক্ষেত্রে কোন একটা নল কি বলেছে, ঘন্টায় 2100 লিটার জল ভর্তি করতে পারে, 2100 লিটার জল ভর্তি করতে পারে, অর্থাৎ সে 1 ঘন্টায় কত 2100 লিটার জল ভর্তি পারে। তাহলে এখানে দেখে বোঝা যাচ্ছে যে এটা কি এরকম ঘনকাকার, আয়ত ঘনকাকার। তাহলে এক্ষেত্রে আমরা কি দৈর্ঘ্য কত হচ্ছে 7 মিটার, প্রস্থ কত হচ্ছে 5 মিটার, আর উচ্চতা কতটা, উচ্চতা পর্যন্ত জল ভর্তি ধরো মনে করলাম এইটা, এই উচ্চতা পর্যন্ত জল ভর্তি করলাম, তাহলে এই উচ্চতাটা কতটা হবে 30 ডেসিমিটার। দেখো এক্ষেত্রে আরেকটা ইউনিটটা মনে রাখতে হবে, কিভাবে, কিলো হেক্টো ডেকামিটার ডেসি সেন্টি মিলি। দেখো এটাই ডেকামিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেসিমিটার, যাই বলো না কেন। তাহলে এখানে ডেসিমিটার বলা আছে, ডেসিমিটার থেকে মিটারে আসতে হয়। মনে রাখবে এই লাইনের ক্ষেত্রে উপর থেকে নিচে আসতে গেলে তার সঙ্গে 10 গুণ করতে থাকতে হয় প্রতিটা ঘরে, আর নিচের থেকে উপরে যেতে গেলে প্রতিটা ঘর হিসেবে 10 দিয়ে ভাগ করতে থাকতে হয়। তাহলে ডেসিমিটার কোনটা নিচে আছে, ডেসিমিটার থেকে যদি মিটারে আসতে হয়, কিলো হেক্টর ডেকা মিটার ডেসি, ডেসিমিটার বলেছে না, ডেসিমিটারে তাহলে যদি আসতে হয়, তাহলে ডেসিমিটার থেকে মিটারে আসতে গেলে তাহলে কি করতে হবে, আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 30কে আমি যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 3 মিটার আসবে, অর্থাৎ উচ্চতা কত 3 মিটার। তাহলে এই যে আমি 7 মিটার দৈর্ঘ্য, 5 মিটার প্রস্থ এবং 3 মিটার উচ্চতা বিশিষ্ট যে জলাধারটা আমি কল্পনা করছি, সেটা কি তার আয়তনটা কি হবে, যেহেতু সেটা একটা আয়তঘনক, তাহলে আয়তঘনকের ক্ষেত্রে আয়তন কত হয়, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা 7, 5 এবং 3 সেন্টিমিটার কিউব, মিটার কিউব। তাহলে হচ্ছে 3 সাথে 21, 5 105 মিটার কিউব। তাহলে পেয়ে গেলে জলাধারটির আয়তন, পেয়ে গেলাম। এবার জলাধারটির আয়তন তো কত পেলাম, 105 মিটার কিউব পেলাম। এবার কি বলেছে যে 1000 লিটার প্রতি ঘন্টায় সে পূরণ করতে পারে নলটি। তাহলে আমরা কি জানি 1 মিটার কিউব মানে কি 1000 লিটার, বুঝে গেলে। তাহলে 105 মিটার কিউব মানে কত, 105 ইন্টু 1000 লিটার। তাহলে 1 ঘন্টায় যদি 2100 লিটার জল ভর্তি করতে, অর্থাৎ 2100 লিটার জল ভর্তি করে কত 1 ঘন্টায়, তাহলে 1 লিটার জল ভর্তি করতে 1/2100 ঘন্টা, আর 105 ইন্টু 1000 লিটার এত জল ভর্তি করতে কত ঘন্টা সময় লাগবে, 1 2 1 2, মানে 5 দিয়ে কাটে, এখানে কত 50 ঘন্টা। তাহলে পেয়ে গেলাম আমরা কত ঘন্টা, 50 ঘন্টা। তাহলে কত নম্বর হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হচ্ছে বি, বি হচ্ছে সঠিক অ্যান্সার, 50 ঘন্টা। তাহলে বুঝে গেলে কি করলাম, আরেকবার রিক্যাপ করে দেবে এই বিষয়টাকে। আমাদের কি বলেছে যে কোনো একটা চৌবাচ্চাতে নল দ্বারা ঘন্টায় 2100 লিটার জল ভরতে পারে। এবার সেইটার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে চৌবাচ্চাটির, উচ্চতার আবার ইউনিটটা চেঞ্জ করে দিয়েছে, তোমাদের সমস্ত কিন্তু সেম ইউনিটই করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা একটা আয়তঘনক পাচ্ছি, যেহেতু আয়তঘনকের আয়তন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, সেহেতু সেইটা অ্যাপ্লাই করে আমরা কি আয়তঘনকের এর আয়তন পেয়ে গেলাম। তাহলে যদি প্রতি ঘন্টায় 2100 লিটার ভরে, অর্থাৎ 2100 লিটার যদি 1 ঘন্টায় ভরে, তাহলে এত লিটার ভরবে কত ঘন্টায়, তাহলে সেইভাবে আমরা কত পেলাম অ্যান্সার, 50 ঘন্টায় অ্যান্সার পেলাম।
তাহলে বুঝতে পারলে আশা করো। তো চলো পরবর্তী অঙ্কে দেখা যাক। পরবর্তী প্রশ্নে কি বলা আছে, এ ও বি দুটি নিরেট গোলক, বি এর সমগ্র তলের ক্ষেত্রফল এ এর সমগ্র তলের ক্ষেত্রফলের 4 গুণ, তাহলে এ ও বি এর আয়তনের অনুপাত কত হবে? এবার দেখো প্রশ্নে যেটা বলা আছে এটা হচ্ছে কি গোলক, গোলক বলা আছে। তাহলে গোলক কোনটা? এটা একটা গোলক, অর্থাৎ যে ফুটবল, তুমি ফুটবলটাকে একটা গোলক হিসেবে ধরতে পারো। তাহলে এই ক্ষেত্রে যদি, এক্ষেত্রে সবসময় কি এটা হচ্ছে কি রেডিয়াস আমরা আর ধরে নেব, সে ইউনিটটা যা বই দেওয়া থাকবে, কোশ্চেন দেওয়া থাকবে, এক্ষেত্রে ইউনিট কিন্তু কোনো কিছু দেওয়া নেই। এক্ষেত্রে বলছে কি বি, এ ও বি দুটো আছে, এটা আর টু, এটা মনে করলাম আর, এটা এ, এটা হচ্ছে বি। তাহলে দুটো নিরেট গোলক আছে, তাদের বি এর সমতলের ক্ষেত্রফল এ এর সমতলের ক্ষেত্রফলের 4 গুণ, অর্থাৎ এর সমগ্রতলের ক্ষেত্রফল 1 হলে এর কত হবে? 4 হবে সমগ্রতল। তাহলে কি বলেছে, এ ও বি এর আয়তন অনুপাত কত? দেখো আমি আগে শর্ট ট্রিক্স একটা বলে দিই। দেখো সমগ্রতল মানে কি? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের ইউনিট কি হয়? ইউনিট স্কোয়ার না? আর দৈর্ঘ্য কি হয়? এটা তো ক্ষেত্র, এটা হচ্ছে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ক্ষেত্রে ইউনিট স্কোয়ার হয়, দৈর্ঘ্যের ক্ষেত্রে ইউনিট হয়, আর আয়তনের ক্ষেত্রে কি হয়? ইউনিট কিউব হয়। তাহলে যদি সমতলের ক্ষেত্রফলের অনুপাত এইটা হয়, এটা কিন্তু প্রশ্নে বলা নেই, আমরা আমাদের মতো করে এটাকে বের করে নিলাম যে কি এর সমতলের ক্ষেত্রফল বি এর সমতলের ক্ষেত্রফল এ এর 4, তার মানে কি এদের অনুপাত 1:4। তাহলে যদি ইউনিট স্কোয়ার 1:4 হয়, তাহলে ইউনিটটা কত হবে? 1:2 হবে না? আর ইউনিট কিউব কি হবে? 1:8 হবে না? ভালো করে দেখো, এইটা এই কনসেপ্ট বেস করে ইউনিট স্কোয়ার যদি 1:4 হয়, তাহলে ইউনিট কত হবে? 1:2 হবে। যেহেতু এটা স্কোয়ার, তাহলে স্কোয়ারের বর্গমূল করলে শুধু এটা পাওয়া যায়, এটা। আবার এর কিউব করলে এটা পাওয়া যায়, তাহলে এর কিউব করলে তুমি এটা পেয়ে যাবে, এর বর্গমূল করলে তুমি এটা পেয়ে যাবে। তাহলে কত? সবসময় মনে রাখবে যে এই সেম কনসেপ্ট তুমি এই অঙ্কগুলো করতে পারবে। এখানে দেওয়া আছে কত? 1:4 দেওয়া আছে, তাহলে আমি এদের যে ব্যাসার্ধের অনুপাত কত পাবো? 1:2। এদের আয়তন অনুপাত কত, মানে ক্ষেত্রফলের অনুপাত কত? 1:4 পাবো ক্ষেত্রফলের অনুপাত, আর আয়তনের অনুপাত কত পাবো? 1:8। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, সঠিক অ্যান্সার। তাহলে কত হচ্ছে? কত হচ্ছে? সিটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো এক্ষেত্রে সমগ্রতার ক্ষেত্রফল কোথায়? 4πr² হয়, আর 1:2 অনুপাত কত? 4πr² = 1:4। তাহলে এটা 4π কাটে, তাহলে r1/r2 তার স্কোয়ার কত? 1:4 বা 1/4, অর্থাৎ r1/r2 1/2। তাহলে এটা বর্গমূল করে দিলাম 1/2, তাহলে r1/r2 পেয়ে গেলাম। তাহলে একইভাবে তুমি যখন ভলিউম আনবে 4/3 4/3, তাহলে সেক্ষেত্রে 4/4 কাটে গেলে শুধু আর কিউব। তাহলে শুধু আর কিউব মানে কি? এটার কিউব করে দিলে এটা পেয়ে যাবো, 8 পেয়ে যাবো, 1:8। তাহলে বুঝে গেল। চল পরবর্তী দেখা যাক। তাই কি বলা আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত কত? 4:5। তাহলে বের করতে হবে। তাহলে দেখো প্রশ্নে কি আমরা লম্ববৃত্তাকার শঙ্কুটা একটু দেখি কেমন দেখতে। শঙ্কু মানে হচ্ছে এরকম, অর্থাৎ তুমি পরের টু পড়কে ধরতে পারো শঙ্কু। তাহলে এটা হাইট হয়, এটা কি ব্যাসার্ধ হয়, এটা হাইট, এটা হচ্ছে তির্যক উচ্চতা এল হয়। তাহলে কি বলছে, শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতার অনুপাত কত? 4:5 উচ্চতা। তাহলে হাইট আর এল এর অনুপাত কত? 4:5। দেখো এখানে আরেকটা ব্যাপার তোমাদের ভালো করে বুঝতে হবে, 4:5 কি দেওয়া আছে? 4:5। তাহলে এইটা হচ্ছে পাইথাগোরিয়ান ট্রিপলেট, অর্থাৎ পিথাগোরাস থিওরেমে কি ছিল? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এই টাইপের যেমন 3² = 4² = 5², এরকম টাইপের যে কোনো মান, এরা কি পাইথাগোরিয়ান ট্রিপলেট। ঠিক আছে? তাহলে
এক্ষেত্রে আমরা 4 আর 5 দেখতে পেরেছি, অটোমেটিক তোমাকে মনে রাখতে হবে এটা 3 আছে, বাকিটা 3। তাহলে এইটা যদি 4 অনুপাত 5 হয় তাহলে এটা কিন্তু 3 হবে, 3 অনুপাত হবে এইভাবে। তাহলে আমরা কিভাবে খুব সহজে করছি, কোনটা আগে যে বলেছে তির্যক উচ্চতা এবং রেডিয়াস, তাহলে তির্যক উচ্চতা 5 আর রেডিয়াস কত 3, তাহলে 5:3, তাহলে এটা হচ্ছে কত দেখা হচ্ছে অ্যান্সার 5/3, এ দেখা হচ্ছে সঠিক অ্যান্সার। বুঝতে পারলে খুব সহজে আমরা কি করে করবো, পাইথাগোরিয়ান ট্রিপলেট যেটা আছে এইটা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে কিন্তু। তাহলে দেখো পরবর্তী দেখা যাক। তাহলে প্রশ্নে কি বলা আছে, x² মাইনাস 6x প্লাস 4 = 0 দ্বিঘাত সমীকরণে বীজগুলির গুণফলের বর্গমূল কত হবে। তাহলে সমীকরণটা লিখে ফেলি, x² মাইনাস 6x প্লাস 4 = 0। দেখো এটা কি দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ কেন, সর্বোচ্চ ঘাত কত আছে, যেহেতু একটাই ভেরিয়েবল আছে, একটাই চলরাশি রয়েছে x, তাই এর সর্বোচ্চ ঘাত যেহেতু 2, সেটা কি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের সমাধান করার ক্ষেত্রে কি তুমি ফ্যাক্টরাইজেশন মেথড অ্যাপ্লাই করতে পারো, কিন্তু সব ক্ষেত্রে ফ্যাক্টর তো হবে না, তোমার সেক্ষেত্রে কি করতে হবে, পিথাগোরাস তোমার হচ্ছে সিদ্ধারাচার্যের সূত্র অ্যাপ্লাই করতে হবে। সিদ্ধারাচার্যের সূত্র কি ছিল, যদি ax² প্লাস bx প্লাস c = 0 হয় তাহলে সলিউশন কি হবে, -b প্লাস মাইনাস b² মাইনাস 4ac বাই 2a, যেখানে a নট ইকুয়াল টু 0। ব্যাস বুঝে গেল। তাহলে এখানে আমার কি চেয়েছে, যে বীজগুলির গুণফলের বর্গমূল নিলাম। দেখো বীজগুলির গুণফল, তোমাদের কিন্তু বীজগণিতের সম্পর্কে অলরেডি আমরা ক্লাস করিয়েছি, দ্বিঘাত সমীকরণ সম্পর্কে, তোমরা ওই ক্লাসটা ভালো করে দেখে নিলে এই বিষয়টা আরো সহজে বুঝতে পারবে। তাহলে দেখো এক্ষেত্রে বীজগুলির গুণফল মানে কি, আমি যদি একটা বীজ আলফা একটা বিটা ধরি, তাহলে আলফা বিটা এর মান এই যে এটা চেয়েছে না, তাহলে দেখো চেনা চেনা লাগছে না, কিভাবে চেনা চেনা লাগছে, যে কি বীজের সঙ্গে সহগের যে রিলেশন সেইটার সঙ্গে। তাহলে দেখো আমরা কি জানি, যে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে বীজগুলির গুণফল কি হয়, c/a হয়। c কোনটা, এইটা, a কোনটা, 4 এটা, তাহলে কত হবে 4/1 মানে কত 4, তাহলে এর বর্গ আলফা বিটা মানে কত, √4 মানে কত, হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে বুঝে গেলে এ দেখা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে পরবর্তী অঙ্কে দেখা যায়। তাহলে প্রশ্নে কি বলা আছে, যদি একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজের অন্তর 3 হয় এবং ধ্রুবক পদ যদি 4 হয় তাহলে সমীকরণটি কত হবে। তাহলে দেখো ক্ষেত্রে আলফা কমা বিটা যদি দুটো বীজ হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব, আমরা সমীকরণটা কিভাবে আসবে, x² মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা, সেটা কার সঙ্গে সমান হবে, এক্ষেত্রে কার সঙ্গে সমান হবে, x² b/a x প্লাস c/a, এইটা এটার সঙ্গে সমান হয়। যেহেতু এখানে x এর আগে কিছু নেই সেহেতু আমি a দিয়ে সবাইকে ভাগ করে দিলাম, তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে এক্ষেত্রে আমরা কি জানি, তার প্রশ্নে দুটো তথ্য দেওয়া আছে, একটা কি যে দুটো বীজ তাদের বিয়োগফল কত 3 দেওয়া আছে এবং ধ্রুবক সংখ্যা কত দেওয়া আছে 4, অর্থাৎ ধ্রুবক বলতে এইটা আমি ধরলাম, যেহেতু আমি দ্বিঘাত সমীকরণে যদি দুটো বীজ দেওয়া থাকে সেক্ষেত্রে সমীকরণটা কি হয়, x² মাইনাস আলফা আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা = 0। তাহলে এই ফরম্যাটে এর মানটা যেহেতু 1, আমি সেই ক্ষেত্রে এই ফরম্যাটটাকেও কি করবো, এর মানটাকে 1 রাখবো, অর্থাৎ c/a। তাহলে ধ্রুবকটা কত হবে, c/a, অর্থাৎ c/a কত আছে 4 দেওয়া আছে। তাহলে কি বলেছে, সমীকরণটা বের করতে হবে, আমাকে দ্বিঘাত সমীকরণ বের করতে হবে। তাহলে আমরা c/a মানে কি, তাহলে ইকুয়াল টু আলফা বিটা অ্যাকচুয়ালি। তাহলে আমাদের যেহেতু ফর্মুলাতে আমাদের ফর্মুলা যেটা বের করতে হয় সেক্ষেত্রে আলফা প্লাস বিটা দেওয়া আছে, তাই আমাকে আলফা মাইনাস বিটা থেকে আলফা প্লাস বিটার মান বের করতে হবে, স্কোয়ার আলফা মাইনাস বিটা তার
স্কোয়ার প্লাস 4 আলফা বিটা। তাহলে তো বীজগণিত এই সূত্রটা জানো কিনা তোমরা, যে a প্লাস b স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এটা 3 স্কোয়ার, এটা হচ্ছে 4 ইন্টু 4 অর্থাৎ 25, অর্থাৎ কত বেরোলো আলফা প্লাস বিটা 5। আলফা প্লাস বিটা কত বেরোলো 5 বেরোলো, বা প্লাস মাইনাস 5 তুমি বলতে পারো, এই ক্ষেত্রে প্লাস মাইনাস 5 আসছে। তাহলে কোনটা আমরা এখান থেকে কি পাচ্ছি, এক্স স্কোয়ার, তাহলে প্লাস ধরলে 5x প্লাস আলফা বিটা কত 4 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 5x 4 ইকুয়াল টু 0। তাহলে প্রশ্নে কোনটা দেওয়া আছে, সমীকরণটা কোনটা আছে, এইটা। তাহলে বুঝতে পারলে, দেখো সমীকরণটা এটাও আসতে পারে এটাও আসতে পারে, যেহেতু দুটোর যোগফল 5 হতে পারে -5 হতে পারে, হতে পারে না, -3 -2 যোগফল হতে পারে না, বা 3 + 2 5 হতে পারে না, দুটোই হতে পারে। তাহলে বুঝতে পারলে, তাহলে একটা ধনাত্মক বীজ হয়, এক্ষেত্রে ঋণাত্মক বীজ হয়, সেহেতু এই দুটো ইকুয়েশনই কিন্তু তুমি সঠিক ধরতে পারো। তাহলে এর মধ্যে প্রশ্নে কোনটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে। তাহলে আশা করি যেখানে একটা দেওয়া থাকবে, দেখো প্রশ্নে কিন্তু যে কোনো একটাই দেওয়া থাকবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্কে দেখা যাক। পরবর্তী প্রশ্নে কি বলা আছে, যে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল কত, অর্থাৎ সার্কেলের ক্ষেত্রফল কত। তাহলে দেখো সার্কেল বা পরিবৃত্ত যেটা আছে, এক্ষেত্রে দেখো ত্রিভুজ আমার যে কোনো একটা ত্রিভুজ ধরলাম, ইনার সার্কেল অর্থাৎ অন্তবৃত্ত বলতে এর মধ্যে হবে, আর পরিবৃত্ত মানে কি, এই যে শীর্ষবিন্দু দিয়ে এটা যাচ্ছে এটা পরিবৃত্ত, আর অন্তবৃত্ত মানে কি, তিনটে বাহুকে টাচ করে যাচ্ছে সেটা হচ্ছে অন্তবৃত্ত, আর পরিবৃত্ত মানে কি, তিনটে যে শীর্ষবিন্দু সেটাকে টাচ করে যাবে, সেক্ষেত্রে সেটাকে পরিবৃত্ত বলা হয়। এবার দেখো এক্ষেত্রে 3 4 5 এটা কি পাইথাগোরিয়ান ট্রিপলেট না, পাইথাগোরিয়ান ট্রিপলেট কিসের ক্ষেত্রে হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয়। তাহলে আমাকে ত্রিভুজ দেখেই বুঝতে পারছি কি ত্রিভুজটা কি হবে, সমকোণী হবে। এটা 4, এটা 3, এটা 5 ধরো, তাহলে এক্ষেত্রে পরিবৃত্ত এরকম হয়। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আরেকটা ব্যাপার আসে, তুমি যখন এখান থেকে সমদ্বিখণ্ডিত করবে বাহুটা, আবার তুমি এখান থেকে সমদ্বিখণ্ডিত বাহু করবে, একে সমদ্বিখণ্ডিত বাহু করবে, এই তিনটে সমদ্বিখণ্ড কিন্তু কি হয়, এই যে অতিভুজ এর মধ্যবিন্দু হয়, মধ্যবিন্দু হয়। তাই আমরা কি বলতে পারি, তুমি তো একে কেন্দ্র করেই তো বৃত্তটা অঙ্কন করেছো, তাহলে এইটা কি হবে, ব্যাস। বুঝতে পারলে, এইটা হচ্ছে রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ। তাহলে আমরা কি জানি, এই টোটালটা কি সি না, আমি যদি এই যে এ বি সি ধরি, তাহলে কি হবে, এই যে বৃত্তর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে রেডিয়াস যদি সি হয়, তাহলে এর অর্ধেকই তো নিশ্চয়ই এইটা অতিভুজের অর্ধেকই তো নিশ্চয়ই ব্যাসার্ধের সঙ্গে সমান। তাহলে এর অর্ধেক কত, অতিভুজের অর্ধেক কত, এই ব্যাসার্ধের সঙ্গে সমান, অর্থাৎ আর ইকুয়াল টু 5/2, অর্থাৎ 2.5, কত হচ্ছে সেন্টিমিটার। এবার এই বৃত্তের ব্যাসার্ধ আমি পেয়ে গেলাম, মানে এই বৃত্তটার ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলে তাহলে ক্ষেত্রফল কত হবে, πr², এত সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ 22-এর সাথে এখানে আর মানে কত 5/2, 25, 275/7 14, 275/14 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সার্কেল বা পরিবৃত্তটা তুমি বুঝতে পারছো কিভাবে করবো। এক্ষেত্রে দেখো অন্যান্য কেসগুলো আলাদাভাবে ক্লাসগুলো করাও, এক্ষেত্রে যেহেতু এটা সমকোণ ত্রিভুজে সবসময় মনে রাখতে হবে যে এর অতিভুজটা আর এই যে পরিবৃত্তটা আছে, এর যে ব্যাসটা সেটা কিন্তু কোইনসাইড করে পরস্পরের উপর।
বুঝতে পারলে? আর এর প্রতিভুজের অর্ধেক কি হয়? এর ব্যাসার্ধের সঙ্গে সমান হয়। বুঝলে? তাহলে প্রশ্নে কি বলা আছে? সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? দেখো কথাটা ভালো করে বুঝতে হবে। সরল সুদ মানে কি? আই ক্যান টু পিটিআর বাই 100। সরল সুদে কোনো টাকা হলে কত টাকা 4 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? 4 বছর টাইমটা সুদে আসলে দ্বিগুণ হওয়া মানে কি? আসল যদি পি হয়, সুদ আর আসল মিলিয়ে, দেখো তো এটা কি না? সুদে আসলে দ্বিগুণ মানে কি? সুদ আসল মিলিয়ে আসলের দ্বিগুণ হবে, সেটাই তো অ্যাকচুয়ালি, যেহেতু ইনিশিয়ালি আমাদের আসলই তো থাকে, তখন তো সুদ থাকে না। তাহলে কার দ্বিগুণ হবে? আসলের দ্বিগুণ হবে। তাহলে এখান থেকে আমরা কি পাই? আই ইকুয়াল টু পিটি, আই ইকুয়াল টু পি পাচ্ছি না? এটাই হচ্ছে আমাদের, দেখো ট্রিক্স চলে আসলো। তাই মানে কি? পিটিআর বাই 100 ইকুয়াল টু পি, পি পি কাটা গেল, আর টি ইকুয়াল টু 100। তাহলে আর টি ইকুয়াল টু, যেহেতু 4 বছর দেওয়া আছে, তাহলে আর মানে কত? 100/4, 25% হচ্ছে কি? কত হবে সুদের হার? তাহলে সুদের হার 25%, অর্থাৎ কত হচ্ছে? বি দেওয়া হচ্ছে সঠিক অ্যান্সার। বুঝতে পারলে কি করে করবো? তবে এক্ষেত্রে এই ফর্মুলা কিন্তু, এই একটাই ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে। আমি পরবর্তীতে তার ক্লাস করাবো, জটিল সুদ সরল সুদ সবই করাবো। এই একটা ফর্মুলাকে কাজে লাগিয়ে আমি জটিল সুদও করবো, সরল সুদও করবো। তা তোমরা এইটাকে মনে রাখো যে কি, সুদ ইকুয়াল টু কত হবে? আসল ইন্টু সময় ইন্টু কত আছে? সুদের হার বাই 100। বুঝতে পারলে? তাহলে চলো পরবর্তী অঙ্ক দেখা যাক। দেখো পরবর্তী প্রশ্নে কি বলা আছে? 2005 সালের 1 জানুয়ারি থেকে 26শে মে পর্যন্ত 6% সরল সুদের হারে 3000 টাকা সুদ কত হবে? তাহলে দেখো, আমার সুদের যে ফর্মুলা বা যাবতীয় যা কিছু দেওয়া আছে, সব কিন্তু কিসের উপর বেস করে দেওয়া আছে? বছর, মানে তো মাস হিসাবে কিন্তু দেওয়া নেই। তাহলে তুমি মাসকে বছরে কনভার্ট করতে গেলে কি করবে? 12 দিয়ে ভাগ করবে, সিম্পল। তাহলে কোশ্চেনে কি বলা আছে? যে 2005 সাল, এখানে সালটা কেন উল্লেখ করলো? কারণ লিপিয়ার আর নন লিপিয়ারটাকে আইডেন্টিফাই করার জন্য। 2005কে যেহেতু 4 দ্বারা ভাগ করা যায় না, তাই এটা কি? নন লিপিয়ার। আর যদি 4 দ্বারা ভাগ করা যেত, সেটাকে লিপিয়ার। তাহলে 1 জানুয়ারি থেকে 26শে মে পর্যন্ত। তাহলে কি আমরা কিভাবে মনে রাখি? হাতের গণনা করে মনে রাখি যে কোন মাসটা কত হিসেবে। তাহলে প্রথমটাকে যদি আমরা জানুয়ারি ধরে দিই, জানুয়ারি কত? যেহেতু উঁচু আছে তাই 31, এটা মনে রাখার পদ্ধতি। তারপরটা যেহেতু নিচু আছে, তাই সেটা কি? ফেব্রুয়ারি 30 তো হবে না। তাহলে যেহেতু নন লিপিয়ার, সেহেতু 28 হবে। ফেব্রুয়ারি গেল, তাহলে মার্চ, মার্চ আবার উঁচুতে মানে কি? 31শে মাস। মার্চ এপ্রিল আবার নিচুতে মানে কি? 30 মাস। এপ্রিল পর মে, মে মাসের কত তারিখ বলেছে? যেহেতু 31 মাস, কিন্তু আমার কত তারিখ বলেছে? 26 তারিখ পর্যন্ত বলেছে। তাহলে এই যে এতদিন, এতদিনের সরল সুদ আমাকে চেয়েছে। তাহলে আই ইকুয়াল টু পি টি হবে 100। পি মানে কত? আসল কত দেওয়া আছে? 3000 টাকা দেওয়া আছে। টাইম জানি না, আর মানে কত পার্সেন্ট সুদের হলে? 6%। টাইমটাই আমাকে এখানে বের করতে হবে, এখান থেকে বাই 100। 318, 180 ইন্টু টি। এবার তাহলে যোগ করো, 20, 30, 50, 80, 100, 130। তাহলে 6, 7, 8, 8 আর 16, 146। 146 দিন। তাহলে 146 দিনকে তোমাকে কি করতে হবে? বছর দিয়ে, মানে 365 দিয়ে ভাগ করতে হবে, তাহলে তুমি বছর পেয়ে যাবে। তাহলে 365, তাহলে 180 ইন্টু 146/365। তাহলে দেখো, এক্ষেত্রে তুমি, এক্ষেত্রে আমাদের প্রশ্নে কি বলে দেওয়া আছে? কি চেয়েছে? সুদ কত টাকার, সুদ কত হবে? সুদ চেয়েছে আমাদের কাছে। হ্যাঁ, আমরা সুদই তৈরি করছি, সুদ চেয়েছি। তাহলে আমরা কাটাকাটি করি। 5
সাতা 35, 3 5 15, 5 3 5 15, 5 6 30, তাহলে 2 এখানে কাটে 3, 3 6 18 1, 3 থেকে 10, 108, সরি সরি, এখানে হচ্ছে কাটলে তো 2 আসে, তাহলে 36 দুগুণে কত হবে? 72। তাহলে সঠিক অ্যান্সার কত হবে? টি, 72 টাকা। তাহলে আশা করি বুঝতে পারবো। এই ক্লাস এখানেই শেষ হলো। তাহলে তোমরা দেখতে থাকো, পরবর্তী সিরিজগুলো আমি অবশ্যই আবার নিয়ে আসবো।